গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সবাই ভালো রয়েছো। তো ভালোই থাকবে আর বাড়িতেই থাকবে, বাড়ির বাইরে কিন্তু বেরোবে না। কারণ এতদিন পর্যন্ত আমাদের রায়গঞ্জ যে ছোট্ট শহরটি রয়েছে সেই শহরটিতে কিন্তু কোনো রকম করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত ব্যক্তি ছিল না। কিন্তু 10 তারিখের রিপোর্ট অনুযায়ী আমাদের রায়গঞ্জ শহরটিও কিন্তু এখন সেই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছে। তো আপাতত যেটি জানা গিয়েছে, তো আমাদের রায়গঞ্জে মোট 2 জন, আর আমাদের পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত এলাকা হেমতাবাদ, সেখানকার একটি ছোট্ট গ্রামে কিন্তু 1 জন এই ভাইরাস দ্বারা আক্রান্ত রয়েছে। তো তোমরা প্রত্যেকেই এখন বাড়িতেই থাকবে, বাড়ির বাইরে কিন্তু বেরোবে না। বাড়ির বাইরে না বেরোনোটাই আমার মনে হয় সব থেকে ভালো। তো ঠিক আছে, যাই হোক, তার সঙ্গে আমরা আমাদের পড়াটা কন্টিনিউ চালিয়ে যাব। তো তোমাদের ভারতের যে কৃষির চ্যাপ্টারটি ছিল, সেই চ্যাপ্টারটি আমাদের আজকে শেষ হয়ে গিয়েছে। তো এই অধ্যায়ের শুধু শর্ট প্রশ্নগুলো করানো বাকি রয়েছে। তো এর পরের যে ডেটটি রয়েছে বৃহস্পতিবার দিন রাত্রি 8টার দিকে, আমি সেদিন তোমাদের এই অধ্যায়ের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট প্রশ্নগুলো দিয়ে দেবো। তোমরা প্রত্যেকে সেই শর্ট প্রশ্নগুলো লিখে নেবে। আর তোমরা প্রত্যেকে তোমাদের যে পরের চ্যাপ্টারটি রয়েছে ভারতের শিল্প, সেই শিল্প চ্যাপ্টারটি থেকে হোমওয়ার্ক করতে কিন্তু শুরু করে দেবে। কারণ এরপরে আমরা ভারতের যে শিল্প যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি কিন্তু ধরব। তো দেখো, তোমাদের যে ভারতের কৃষি ছিল সেই কৃষি থেকে তোমাদের আগেও বোঝানো হয়েছে। তো আমি আজকে একটু লাস্ট তোমাদের বিভিন্ন ডায়াগ্রাম দেখে একটু বুঝিয়ে দিই, যাতে তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যায়। তো দেখো, আমাদের যে ভারতে রয়েছে বা ভারত দেশটি রয়েছে, এই ভারতে কিন্তু বিভিন্ন ধরনের কৃষিজ ফসলের চাষ হয়। জায়গা ভিত্তিতে বা অঞ্চল ভেদে কিন্তু এই সমস্ত কৃষিজ ফসলের চাষ হয়ে থাকে। তো আমাদের যে সিলেবাসটি রয়েছে বা তোমাদের যে সিলেবাসটি রয়েছে, সেই সিলেবাস থেকে যে কৃষিজ ফসল সম্পর্কে আমাদের পড়তে বলেছে তার মধ্যে রয়েছে ধান, যেটি তোমরা প্রায়ই দেখো তোমাদের বাড়ির আশেপাশে বা তোমাদের পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে গেলেই তোমরা কিন্তু দেখতে পারবে এই ধান। তারপর রয়েছে গম। গমটিও তোমরা শীতকালে বিশেষ করে নভেম্বর ডিসেম্বরের দিকে যদি পার্শ্ববর্তী কোনো গ্রাম অঞ্চলে যাও, সেখানেও কিন্তু তোমরা এই গম গাছগুলো দেখতে পারবে। তার সঙ্গে রয়েছে জোয়ার, বাজরা, রাগি, এই তিনটিকে বলবো আমরা মিলেট জাতীয় শস্য। তারপরে আখ, কার্পাস আর হলো কফি। তো এই কয়েকটির সঙ্গে আরেকটি যে কৃষির যে ফসলটি রয়েছে সেটি হলো চা। তো আমাদের এই কয়েকটি কৃষিজ ফসল সম্পর্কে বিভিন্ন তথ্য, বিভিন্ন ধারণা কিন্তু আমাদের জানতে হবে, যেগুলো তোমাদের অলরেডি তোমাদের কিন্তু ক্লাস করিয়ে বা তোমাদের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে নোটগুলো পিডিএফ আকারে পাঠিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি কিছু ভিডিও কিন্তু পাঠিয়েছি, যেখানে তোমাদের সেই সংক্রান্ত কিছু জিনিস বোঝানো কিন্তু হয়েছিল। তো আমরা আজকে এগুলোই আরও খুব ভালোভাবে বুঝবো, বিভিন্ন ডায়াগ্রাম দেখে কিন্তু বুঝবো। তো তোমাদের যদি কারো কোথাও অসুবিধা থাকে বোঝার পর, তোমরা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা তোমাদের কমেন্টগুলো করে দেবে যদি কোথাও কারো অসুবিধা থাকে। তো আজকে যেটি পড়ব, এই যে বিভিন্ন ধরনের ফসলগুলো ছিল, ধান, গম, চা, কফি, ইক্ষু, কার্পাস, এই ধরনের ফসলগুলি গড়ে ওঠার জন্য বিশেষ কতগুলি অনুকূল প্রাকৃতিক অবস্থার কিন্তু প্রয়োজন হয়।
অর্থাৎ জনসংখ্যা যেখানে বসবাস করে বা মানুষ বা আমরা যেখানে বসবাস করি, নির্দিষ্ট একটা প্রাকৃতিক পরিবেশ থাকে, আবার কিছু অর্থনৈতিক পরিবেশও কিন্তু থাকে। তো প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা কী বলবো, উষ্ণতা বলবো, বৃষ্টিপাত, তারপর মাটি, তা ভূমির প্রকৃতি বা ভূপ্রকৃতিটা কেমন, এগুলো কিন্তু সব কিছুই কিন্তু প্রকৃতির ওপর ডিপেন্ডেন্ট। এই সমস্ত প্রকৃতির উপর ভিত্তি করে মানুষজন কিন্তু বসবাস করে। ধরো আমরা যেখানে বসবাস করি সেটি তো একদম প্রায় সমতল ভূমি। এবার আমাদের যদি বলে যে পাহাড়ি অঞ্চলে বসবাস করতে, বা রাজস্থানের যে উষ্ণ মরুভূমি অঞ্চল রয়েছে সেখানে বসবাস করতে, অথবা যে একদম শীত প্রধান যে দেশগুলো রয়েছে সেখানে বসবাস করতে, তাহলে আমাদের কি বসবাস করতে একটু হলেও অসুবিধা হবে? অবশ্যই একটু হলেও অসুবিধা কিন্তু আমাদের হবে। কারণ আমরা যে প্রাকৃতিক পরিবেশ বা আবহাওয়া বা জলবায়ুর মধ্যে বসবাস করি, সেই আবহাওয়া কিন্তু আমাদের স্যুট করবে না। সেই জন্য আমাদের কিন্তু বসবাসের ক্ষেত্রে একটু হলেও সমস্যার কিন্তু সৃষ্টি হবে। ঠিক তেমনই বিভিন্ন ধরনের যে কৃষিজ ফসলগুলি রয়েছে, সেই সমস্ত কৃষিজ ফসলগুলির গড়ে ওঠার জন্য কিন্তু বেশ কিছু অনুকূল প্রাকৃতিক পরিবেশের যেমন প্রয়োজন রয়েছে, আবার অর্থনৈতিক পরিবেশেরও কিন্তু প্রয়োজন রয়েছে। তো ধানের ক্ষেত্রে যদি ধানের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে আমরা এখানে লক্ষ্য করব, দেখো ধানের ক্ষেত্রে টেম্পারেচার রয়েছে 20 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ধানের পক্ষে সব থেকে বেশি আদর্শ। বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার প্রয়োজন হয়। আর মৃত্তিকা যদি উর্বর পলিযুক্ত দোআঁশ মাটি হয় তাহলে ধান চাষ কিন্তু খুব ভালো হয়। আর ভূমির প্রকৃতি কেমন বলেছে, নদী, উপত্যকা, উপকূলীয় সমভূমি আর বদ্বীপ অঞ্চলে নিচু জমি কিন্তু ধান চাষের পক্ষে বিশেষ উপযোগী। কারণ ধান গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে কিন্তু ধান গাছের খুবই উপকার হয়। সেই জন্য জল দাঁড়ানোর উপযুক্ত যে জায়গাগুলো রয়েছে বা জমিগুলো রয়েছে, সেই সমস্ত জমিগুলো কিন্তু ধান চাষের পক্ষে বিশেষ উপযোগী। তারপর রয়েছে গম। গম চাষের জন্য দেখো 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন হয়, কারণ এটি একটি শীতকালীন ফসল বা শীতকালেই কিন্তু চাষ হয় বা রবি শস্য এটি একটি। সেই জন্য এর টেম্পারেচার যেমন কম হয়, বৃষ্টিপাতও তেমন কিন্তু কম হয়, 50 থেকে 100 সেন্টিমিটার। আর মৃত্তিকা কেমন বলেছে, উর্বর দোআঁশ মাটি। আর ভূমির প্রকৃতি কেমন বলে, সামান্য কিন্তু ঢালু জমি। কারণ এই যে গম ফসলটি হয়, গম গাছের গোড়ায় যদি কয়েকদিন জল জমে থাকে, ধরো 4 থেকে 5 দিন যদি জল জমে থাকে তাহলে গাছের কিন্তু খুবই ক্ষতি করে। সেই জন্য গাছের গোড়ায় যাতে জল জমে না থাকে, সেই জন্য সামান্য, বেশি না, মৃদু ঢালুযুক্ত জমিতে কিন্তু গম চাষ খুব ভালো হয়। তারপরে হচ্ছে চা। পাটটি তোমাদের কিন্তু নেই, সেই জন্য তোমাদের পাটটি পড়তে হবে না, পাটটি তোমাদের নেই সেই জন্য পড়তে হবে না। তারপর রয়েছে কি চা। তো চা চাষের জন্য দেখো গড়ে 27 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা প্রয়োজন হয়। আর বৃষ্টিপাত কিন্তু প্রচুর, প্রায় ধান চাষের মতো 150 থেকে 200 সেন্টিমিটার মতো বৃষ্টিপাতের প্রয়োজন হয়। আর মাটি কেমন হয়, লৌহযুক্ত দোআঁশ মাটি। আর ভূমির প্রকৃতি কেমন রয়েছে, পাহাড়ের ঢালু জমি। অর্থাৎ এটিও কিন্তু অনেকটি গম চাষের মতো, যে চা গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে কি হয়, চা গাছের প্রচুর ক্ষতি করে। সেই জন্য মূলত পাহাড়ি অঞ্চলে, যেখানে ঢালু জমি লক্ষ্য করা যায় বা পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে জমি তৈরি করে সেখানে এই ধরনের কৃষিজ ফসলের কিন্তু চাষ করা হয়। একটি কারণ যে গাছের গোড়ায় জল জমে থাকলে গাছের ক্ষতি করে। তো গমের ক্ষেত্রেও আমরা একই পেলাম, কিন্তু ধানের ক্ষেত্রে কিন্তু আমরা বিপরীত পেলাম, যে গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে গাছের কিন্তু খুব উপকারী হয়। সেই জন্য ধান চাষ করতে গেলে কিন্তু আমাদের গাছের গোড়ায় সবসময় জল জড়ো করে রাখতে হয়, যাতে জমি থেকে জল জমিতে সারা বছর সবসময় জল থাকে। তারপর রয়েছে কি কফি। কফি টেম্পারেচার দেখো 15 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। তারপর বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার। আর মৃত্তিকা কেমন রয়েছে, লাল দোআঁশ মাটি কিন্তু রয়েছে। আর এটিও কিন্তু সামান্য ঢালু জমিতে কিন্তু হয়, অর্থাৎ এটিও ঠিক গাছের গোড়ায় জমে থাকলে কিন্তু গাছের কিন্তু ক্ষতি করে। সেই জন্য সামান্য ঢালু জমি কিন্তু কফি চাষের পক্ষে বিশেষ আদর্শ। তো
এখানে আরেকটি প্রাকৃতিকের মধ্যে তোমরা দিতে পারবে, যেটি শুধু চা আর কফির ক্ষেত্রে প্রযোজ্য, ছায়া প্রদানকারী বৃক্ষ। কারণ কি, চা আর কফি যেটি রয়েছে এই দুটি কৃষিজ ফসল হলো বাগিচা ফসল, এবং এই বাগিচা ফসলটিকে একটি বাগান তৈরি করে ফসল চাষ করা হয়। এবং এই গাছগুলো বা কফি বা চা গাছগুলো সরাসরি সূর্যের আলো সহ্য করতে পারে না, সেহেতু যাতে সরাসরি সূর্যের আলো এই কফি গাছ চা গাছগুলো না পায়, সেই জন্য বাগানগুলির মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন ছায়া প্রদানকারী বৃক্ষ বা গাছ কিন্তু লাগানো হয়। মূলত একটি কারণ, যাতে গাছগুলো সরাসরি সূর্যের আলো তাদের গায়ের ওপর না পড়ে। যদি গায়ের ওপর পড়ে তাহলে কি হয়, সূর্যের যে ওপরের গাছের যে ওপরের পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু শুকিয়ে যায়, এবং সেখান থেকে আমাদের যে ফলন রয়েছে বা ফসল যেটা আমরা নিই, যেমন চায়ের যে কুড়ি পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো সংগ্রহ করতে কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়, এবং সেখান থেকে ফসল উৎপাদনের পরিমাণটাও কিন্তু কম হয়। সেই জন্য যাতে সূর্যের আলো সরাসরি গাছের মধ্যে না পড়ে, সেই জন্য ছায়া প্রদানকারী বিভিন্ন বৃক্ষ কিন্তু লাগানো থাকে। তারপর রয়েছে ইক্ষু। এর টেম্পারেচার দেখো কি রয়েছে 20 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, আর বৃষ্টিপাত রয়েছে 100 থেকে 175 সেন্টিমিটার। মৃত্তিকা কি বলেছে, চুনযুক্ত দোআঁশ ও কৃষ্ণ মৃত্তিকাতে কিন্তু আখ চাষ খুব ভালো হয়। আর সামান্য কিন্তু ঢালু জমি, এটুকু কিন্তু সেম একই রকম, সামান্য ঢালু জমি যেখানে যাতে গাছের গোড়ায় জল জমে না থাকে, সেই সমস্ত ঢালু জমিতে কিন্তু এই ইক্ষু বা আখ চাষ কিন্তু হয়। তো তারপরে রয়েছে কার্পাস। কার্পাস চাষের জন্য 20 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, আর বৃষ্টিপাত কিন্তু এখানে খুবই কম হয় বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রয়োজন হয়। আর এর থেকে যদি কম বৃষ্টিপাতের হয় তাহলে সামান্য জলসেচের কিন্তু প্রয়োজন রয়েছে। তো এখানকার যে মৃত্তিকা রয়েছে সেটা হলো কালো ও দোআঁশ মাটি। কালো ও দোআঁশ মাটিতে কিন্তু কার্পাস চাষ ভালো হয়, অর্থাৎ রেগুর মৃত্তিকা যে রয়েছে বা কৃষ্ণ মৃত্তিকা রয়েছে সেই মৃত্তিকাতে কার্পাস চাষটা কিন্তু খুব ভালো হয়। আর রয়েছে কি, সামান্য ঢালু কিন্তু জমি রয়েছে, এটিও মৃদু ঢালু বা সামান্য ঢালুযুক্ত জমিতে কার্পাস চাষ খুব ভালো হয়। তাহলে দেখো এখানে যে বিভিন্ন ধরনের কৃষিজ ফসলগুলো পেলাম, এই বিভিন্ন ধরনের কৃষিজ ফসলের মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটু হলেও হেরফের কিন্তু রয়েছে, কম বেশি কিন্তু রয়েছে। সবগুলো ফসলের জন্য কিন্তু একই ধরনের উষ্ণতার কিন্তু প্রয়োজন নেই। সেই জন্য সব ধরনের ফসল কিন্তু সব জায়গায় তৈরি বা সব জায়গায় কিন্তু উৎপাদিত হয় না। যে সমস্ত জায়গা এই ফসলের জন্য বিশেষ উপযোগী, সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের ফসলের চাষ হয়। তারপর যে ভূমির প্রকৃতিটা দেখলাম, ভূমির প্রকৃতি কিন্তু ধান বাদ দিয়ে বাকি যে সমস্ত ফসলগুলো রয়েছে সবগুলো ফসলের কিন্তু গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে কিন্তু গাছের ক্ষতি করে। যেহেতু গাছের ক্ষতি করে, সেহেতু সামান্য ঢালু জমি কিন্তু ফসল চাষের পক্ষে খুবই উপযোগী, শুধুমাত্র ধান বাদ দিয়ে। তো এই কয়েকটি ছিল তোমাদের প্রাকৃতিক কারণ, যেগুলো তোমাদের আগেই কিন্তু পিডিএফ আকারে নোটগুলো দিয়ে দেওয়া রয়েছে তোমাদের গ্রুপগুলোতে, তোমরা সেখান থেকে খুব ভালো করে পড়বে। আর যদি তোমরা কেউ পারো, এই যে ডায়াগ্রামটি রয়েছে তোমরা কিন্তু তোমাদের নোট খাতার মধ্যে কিন্তু ঠুকে রাখতে পারো, যাতে তোমাদের কি হয় যে অনেক সময় লিখতে গিয়ে কী হয়, গণ্ডগোল হয়ে যায়। ধান চাষের জন্য উষ্ণতা এত রয়েছে, গম চাষের জন্য উষ্ণতা কত রয়েছে, যে যখন সবগুলো একসঙ্গে পড়বে তোমাদের এইটারটা ওইটাই চলে আসে, ওইটারটা ওইটাই কিন্তু চলে যায়। অর্থাৎ ধানেরটা গমে চলে আসে, গমেরটা ধানে চলে যায়, বা গমেরটা কার্পাসে চলে গেল, কার্পাসেরটা চাঁদে চলে গেলো, এরকম কিন্তু একটা প্রবলেম কিন্তু হয়। সেই জন্য যদি পারো তোমরা এই ডায়াগ্রামটি যে রয়েছে বা চারটি রয়েছে, চারটি কিন্তু তোমরা লিখে নিতে পারো। যদি লিখে নাও তাহলে কিন্তু তোমাদের এই যে চারটি রয়েছে, চারটি থেকে 5 নাম্বার কনফার্ম কমন পাবে। এখান থেকে একটি প্রশ্ন আসবেই মাধ্যমিকে। সেই জন্য আমি বলবো তোমরা প্রত্যেকে কিন্তু এই ডায়াগ্রামটি লিখে নেবে, যাতে তোমাদের এই ভুলগুলো কিন্তু না হয়। তো এগুলো ছিল সব প্রাকৃতিক কারণ। তো এখানে আবার বেশ কিন্তু অর্থনৈতিক কারণে কিন্তু রয়েছে, যেগুলো তোমাদের আগে করানো হয়েছে। অর্থনৈতিক কারণ, অন্যান্য বা অর্থনৈতিক কারণ, শ্রমিকের দরকার হবে, মূলধন, কীটনাশক, রাসায়নিক সার, উন্নত যন্ত্রপাতির আর পরিবহন। সমস্ত কৃষিজ ফসলের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের অর্থনৈতিক পরিবেশের কিন্তু প্রয়োজন। শ্রমিক তো দরকারই হবে। কোন ফসল রয়েছে যে ফসলে শ্রমিক বা সারা কাজ
শ্রমিক ছাড়া উৎপাদিত হবে। শ্রমিকের তো অবশ্যই এগুলো দরকার থাকবে, মূলধনেরও প্রয়োজন পড়বে, জলসেচেরও প্রয়োজন হবে, কারণ যে পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন হয় সেই পরিমাণ বৃষ্টিপাত তো আর প্রত্যেক বছর সমান পরিমাণে হয় না। কোনো বছর প্রচুর বৃষ্টিপাত হয়, আবার কোনো বছর খুব কম বৃষ্টিপাত হয়। এবার যে বছর কম বৃষ্টিপাত হবে সেই বছর ফসল চাষের জন্য কী হবে, আমাকে জলসেচ করতেই হবে। সেই জন্য জলসেচেরও কিন্তু প্রয়োজন হয়, আর তার সঙ্গে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও কীটনাশকেরও কিন্তু প্রয়োগ করতে হয়। আর বিভিন্ন ধরনের যে উৎপাদিত ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো বাজার থেকে, জমি থেকে বাজারে নিয়ে আসা, এবং চাষের জন্য যে প্রয়োজনীয় যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেগুলো বাজার থেকে চাষযোগ্য জমিতে নিয়ে আসার জন্য কিন্তু পরিবহন ব্যবস্থার বিশেষ প্রয়োজন রয়েছে। তো এগুলো প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একই রকম হবে, প্রায় কোনো রকম চেঞ্জ কিন্তু হবে না। শুধু প্রাকৃতিক যে পয়েন্টগুলো রয়েছে, কারণ উষ্ণতা, বৃষ্টিপাত, ভূমির ঢাল সবগুলোর ক্ষেত্রে তো একই, শুধু ধানটি বাদ দিয়ে, আর মৃত্তিকা, এগুলো কিন্তু একটু হেরফের হবে। তাছাড়া অর্থনৈতিক যে পরিবেশগুলো রয়েছে সেই সমস্ত অর্থনৈতিক পরিবেশ কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে একই রকমই প্রায় হবে। তো এই ছিল তোমাদের যে বিভিন্ন ধরনের যে কৃষিজ ফসলগুলো রয়েছে সেই সমস্ত কৃষিজ ফসলের গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ। তো আশা করব তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাও যদি অসুবিধা থাকে তোমরা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো এখানে যে বিভিন্ন ধরনের আমরা ফসলগুলো পেলাম সেই ফসলগুলোর একটু যে ডায়াগ্রামগুলো বা কোন কোন পরিবেশ বা কোন কোন ভূপ্রকৃতির উপর গড়ে ওঠে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ধান আর গম, আশা করি এই দুটো তোমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদের পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে কিন্তু এই ধরনের ফসলের চাষ হয়। সেই জন্য আমি ধান আর গম এই দুটি ফসলের ডায়াগ্রাম কিন্তু এখানে দেইনি। তো এখানে দেখো ফার্স্ট যেটি রয়েছে চা। দেখো চায়ের যে পাতাগুলো রয়েছে, তুমি দেখে নিজেই বুঝতে পারছো যে চায়ের পাতাগুলো কিন্তু এদিক থেকে এদিকে কিন্তু প্রবেশ করেছে, অর্থাৎ সামান্য ঢালু হয়ে কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে, কারণ একটাই, যাতে গাছের গোড়ায় জলটা না জমে। এবার এখানে যদি বৃষ্টিপাত হয় তাহলে কী হবে, বৃষ্টির জলটা কী হয়, পড়বে, জলটা গড়িয়ে কী হবে, নিচের দিকে কিন্তু আলটিমেট নামতে কিন্তু শুরু করবে। সেই জন্য সামান্য ঢালুযুক্ত জমি কিন্তু চা চাষের পক্ষে খুবই উপযোগী, মূলত পাহাড়ি অঞ্চলে কিন্তু হয়। সেই জন্য যদি আমি অবস্থানগুলো দেখি চা গাছের বা চা গাছের ফল কোথায় উৎপাদিত হয়, তাহলে আমি কিন্তু আমাদের যে বিভিন্ন পাহাড়ি অঞ্চল সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে ভারতের, সেই সমস্ত জায়গাগুলোই কিন্তু আমরা পাবো। যেমন অসম রয়েছে, তারপর পশ্চিমবঙ্গের দার্জিলিং রয়েছে, এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু রয়েছে, মূলত পশ্চিমঘাট পর্বতের পার্শ্ববর্তী যে রাজ্য তামিলনাড়ু, সেখানে কিন্তু এই চাটা কিন্তু খুব ভালো, চাটা খুব সবথেকে কিন্তু বেশি পরিমাণে চাষ হয়, কারণ একটাই, ঢালু জমি চা চাষের পক্ষে উপযোগী। কিন্তু মধ্য ভারত বলো, তারপর হিমালয় পর্বতের যে নিচু অংশ বা গাঙ্গেয় সমভূমি অঞ্চল বলো, সেখানে কিন্তু এই ধরনের চায়ের ফসল কিন্তু হয় না, কারণ এখানে জমি সমতল প্রকৃতির হওয়ায় এখানকার গাছের গোড়ায় কিন্তু জল জমে কিন্তু থাকে, তো খুবই বা মৃদু ঢালুযুক্ত রয়েছে, যার ফলে গাছের গোড়ায় জল জমে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেই জন্য কিন্তু এখানে কিন্তু সেই চায়ের চাষটি কিন্তু হয় না। তো আমরা পরে যাচ্ছি অবস্থানগুলো ভারতে কোথায় কোথায় এই সমস্ত চায়ের ফসল ভালো হয় সেগুলো আমি দেখাবো। তো আপাতত আমরা বিভিন্ন ধরনের যে ফসলগুলো বললাম সেই ফসলগুলো দেখতে কেমন, ফসলের বীজগুলো কেমন, ফসলের গাছগুলো কেমন, সেই সম্বন্ধে একটু ডায়াগ্রাম কিন্তু আমরা দেখে নিই। তো এটা চা গেল। এই চায়ের যে কুড়িগুলো রয়েছে, এই চায়ের কুড়িগুলো কিন্তু তোলা হয়, এই কুড়িগুলো কিন্তু তোলা হয়, যেগুলো এখান থেকে সরাসরি যে চা শিল্প কারখানা রয়েছে সেই চা শিল্প কারখানা চলে যায়, সেখান থেকে কিন্তু চা পাতা হয়ে তৈরি হয়ে আমাদের বাড়িতে বাড়িতে কিন্তু পৌঁছে যায়, এবং যেগুলো আমরা খুব আরাম করে বসে কিন্তু খাই। তারপর দেখো রয়েছে কফি, এগুলো কিন্তু সব কফি গাছ প্রথম চারা গাছ রোপণ করা হয়েছে, এবং এখানে দেখো বিভিন্ন বৃক্ষ কিন্তু রয়েছে কিন্তু, এবং এখানে দেখো ভূমিগুলো দেখো কিন্তু এদিক থেকে কিন্তু ভূমিগুলো কিন্তু প্রায় ঢালুই রয়েছে, কিন্তু দেখো এদিক থেকে এদিকে কিন্তু ঢালু রয়েছে কিন্তু ভূমিগুলো, কারণ ওই গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে গাছের ক্ষতি করে, সেই জন্য ঢালু জমি কিন্তু কফি চাষের পক্ষেও একইভাবে বিশেষ উপযোগী। আর সরাসরি যাতে সূর্য আলো প্রবেশ করতে না পারে সেই জন্য কিন্তু এখানে গাছগুলো কিন্তু রয়েছে, কিন্তু এখানে দেখো বিভিন্ন ধরনের গাছগুলো রয়েছে ছায়া প্রদানকারী বৃক্ষ। ওইটা ছিল কফি গাছ। আর এবার কফি ফলটা দেখো কিন্তু গাছের মধ্যে কিন্তু ফলটা কিন্তু ধরে এখানে,
দেখো এখানে লাল লাল কফি বীজগুলো রয়েছে, এই বীজগুলোই কিন্তু কফি হিসাবে আমাদের যে বিভিন্ন বিভিন্ন ধরো কারখানায় যায়, সেই কারখানা থেকে এখান থেকে পেস্ট হয়ে বা ডাস্ট হয়ে তারপরে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু কফিগুলো কিন্তু আসে। তো অনেক সময় কিন্তু কফি বীজগুলোও কিন্তু আমাদের বাড়িতে চলে আসে, যেগুলো আমরা পানীয় হিসাবে কিন্তু খাই। তো কফি গাছের মধ্যে কিন্তু বীজগুলো এরকম এই আকারে কিন্তু ধরে থাকে। তারপর রয়েছে আখ। তো আখ তো আমরা সবাই খাই গরমের দিনে, আখের রস খাই। তো এই আখও কিন্তু প্রায় সামান্য ঢালু জমিতে কিন্তু হয়। এটিও কিন্তু আখ। তারপর রয়েছে দেখো কার্পাস বা তুলো, যেটি সম্বন্ধে আমাদের কেমন দেখতে হয় সেটি সম্পর্কে ধারণা কিন্তু খুবই কম, বা কার্পাস চাষ কেমন হয় সেটি। তো এখানে কিন্তু দেখো এই কার্পাস গাছের মধ্যে কিন্তু পাতা প্রায় নেই। এটা একটি তুলো, তারপর এগুলো কিন্তু সব তুলো, কার্পাসের চাষ। আমরা যদি দেখি আমাদের আশেপাশে বিভিন্ন শিমুল গাছ থাকে, তো শিমুল গাছে দেখবে এক সময় গাছের পাতাগুলো কি হয় ঝরে যাচ্ছে, এবং সেই গাছের মধ্যে বিভিন্ন ধরনের কার্পাস বা তুলো কিন্তু থাকে। এবার যেহেতু গাছটা খুব লম্বা হওয়ার দরুন সেখান থেকে কিন্তু তুলোগুলো পাড়া কিন্তু খুব অসম্ভব হয়। সেই জন্য যখন বীজগুলো পেকে যায় সেখান থেকে নিজে থেকে কিন্তু তুলোগুলো বায়ুর দরুন বা হাওয়ার দরুন কিন্তু বাইরে বেরিয়ে যায় এবং চারপাশে উড়ে বেড়ায় এক কথায়। তো এগুলো কিন্তু একদম চাষ চাষ চাষযোগ্য কার্পাস, যেগুলো গাছের মধ্যে কিন্তু ধরে কিন্তু রয়েছে। দেখো এখানে হলো এই যে ডায়াগ্রামটি রয়েছে, এখানে যদি আরেকটু রৌদ্র থাকে, সরি, এখানে যদি আরেকটু রৌদ্র হয়, এই তুলোগুলো কিন্তু উড়ে যাবে। অর্থাৎ এখান থেকে প্রচণ্ড হালকা হাত ধরুন সামান্য বায়ু প্রবাহ হলেই কিন্তু সেগুলো বায়ু প্রবাহের সঙ্গে খুলে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু উড়ে বেড়াবে। তারপর রয়েছে তোমাদের মিলেট জাতীয় শস্য, যেমন জোয়ার, বাজরা, এই জাতীয় কিন্তু শস্য কিন্তু রয়েছে এখানে। তো মিলেট জাতীয় শস্য কিন্তু দেখতে অনেকটা এরকমই হয়। মিলেট জাতীয় শস্য কিন্তু দেখতে অনেকটা এরকমই কিন্তু হয়। তারপর এটা দেখো, এগুলো কিন্তু সব মিলেট জাতীয় শস্য। তো এই ছিল তোমাদের বিভিন্ন ধরনের যে কৃষিজ ফসল, সেগুলির দেখতে কেমন এবং গাছগুলো কেমন সে সম্পর্কে একটু ধারণা। তো এবার আমরা দেখব যে এই যে বিভিন্ন ধরনের কৃষিজ ফসলগুলো রয়েছে, এই সমস্ত কৃষিজ ফসলগুলির কোথায় কোথায় উৎপাদিত হচ্ছে, মূলত ভারতের কোথায় কোথায় এই সমস্ত কৃষিজ ফসলের বেশি চাষ হয়, সেই সমস্ত অবস্থান অর্থাৎ বন্টন যদি আমরা এক কথায় ধরি। তো দেখো ফার্স্ট ধান। তো ধান সম্পর্কে তোমাদের একটু বলে রাখি, যেহেতু ধান সমতল জমিতে অর্থাৎ যেখানে জল জমে বা দাঁড়িয়ে থাকতে পারে সেখানে চাষ হয়, সেই জন্য আমাদের যে সমভূমি অঞ্চল, বিশেষ করে এই যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল রয়েছে, তারপর বিভিন্ন নদী উপত্যকার যে সমভূমি অঞ্চলগুলো রয়েছে, যেখানে সাগর বা মহাসাগর গিয়ে পতিত হয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু ধান চাষ প্রচুর হয়। তো এখানে দেখো প্রধান ধান উৎপাদক অঞ্চল কিন্তু রয়েছে। তো এই যে জায়গাটুকু রয়েছে এই সমস্ত জায়গায় কী হয়, ধান চাষের পক্ষে কিন্তু খুবই উপযোগী, কারণ এখানে কিন্তু এখানে কিন্তু উর্বর পলি দোআঁশ মাটি যেরকম লক্ষ্য করে, তেমনি ধান চাষের জন্য উপযুক্ত যে পরিবেশ, জল দাঁড়ানো, সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যায়। সেই জন্য এটুকু কিন্তু ধান চাষের অনুকূল একদম ভৌগোলিক পরিবেশ। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু টোটালটাই রয়েছে, সেই জন্য পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে আমাদের ভারতে প্রথম স্থান অধিকার করেছে, এবং পশ্চিমবঙ্গের যে বর্ধমান জেলাটি রয়েছে সেই বর্ধমানকে কিন্তু ধানের গোলা কিন্তু বলা হয়। তারপর উত্তরপ্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশে কিন্তু ধান উৎপাদনে আমাদের ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর এদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ কিন্তু আমাদের ধান উৎপাদনে ভারতে তৃতীয় স্থান অধিকার করেছে। তাছাড়াও বিভিন্ন জায়গায় সামান্য পরিমাণে কিন্তু ধান চাষ কিন্তু হয়ে থাকে। তারপর রয়েছে দেখো গম।
দেখো গমের মধ্যে এখানে কি রয়েছে, দুটো ভাগ করেছে, প্রধান গম উৎপাদক আর অপ্রধান গম উৎপাদক অঞ্চল। তো এখানে যে সিম্বলটা রয়েছে সেই সিম্বলটাই দেখো মূলত একদম আমাদের যে উত্তর ভারত রয়েছে, উত্তর ভারতের যে সিন্ধু আর গাঙ্গেয় সমভূমি অঞ্চল রয়েছে সেখানকার যে সামান্য ঢালু জমি, সেই ঢালু জমিতে কিন্তু গম চাষটি কিন্তু সবথেকে বেশি পরিমাণে কিন্তু হচ্ছে। মূলত এই পোর্শনটি কিন্তু প্রধান গম উৎপাদক কিন্তু অঞ্চল। সেই জন্য আমাদের উত্তরপ্রদেশ যে রাজ্যটি রয়েছে সেই রাজ্যটি কিন্তু গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। কারণ উত্তরপ্রদেশের খুব সামান্য পরিমাণ জায়গাতেই, অর্থাৎ অর্ধেকটা জায়গা ধরো জায়গাতে কিন্তু ধান চাষ হয়, আর বেশিরভাগ জায়গাটাই কিন্তু গম চাষ হয়। এবং এই যে উত্তরপ্রদেশটা, এখানকার ভূমি কিন্তু সামান্য ঢালু, মৃদু ঢালু, খুব যে ঢালু সেটা কিন্তু নয়, সামান্য মৃদু ঢালু কিন্তু রয়েছে। সেই জন্য এই জায়গাটি কিন্তু গম চাষের পক্ষে বিশেষ উপযোগী। এবং তারপরে যে পাঞ্জাব রয়েছে, পাঞ্জাবটি কিন্তু গম চাষ উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাহলে গম উৎপাদনের ক্ষেত্রে উত্তরপ্রদেশ প্রথম স্থান, পাঞ্জাব দ্বিতীয় স্থান, আর মধ্যপ্রদেশ যেটি রয়েছে সেটি কিন্তু তৃতীয় স্থানের মধ্যে অধিকার করেছে। মূলত এইসব পোর্শনে হবে মধ্যপ্রদেশ, সেটি কিন্তু তৃতীয় স্থান কিন্তু অধিকার করেছে গম উৎপাদনে। আর যদি গম উৎপাদনের কেন্দ্রীয় গম গবেষণাগার যদি বলি তাহলে দিল্লির পুসাতে কিন্তু অবস্থিত। আর ধানের ক্ষেত্রে কিন্তু উড়িষ্যার কটকে, আর ICAR মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর মতে দিল্লির নিকট পুসাতে কিন্তু অবস্থিত। তো আমাদের যদি প্রশ্ন আসে বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের মত অনুসারে ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত, তখন কিন্তু আমাকে দিতে হবে দিল্লির নিকট পুসাতে। আর যদি এমনি যদি প্রশ্ন আসে ধান গবেষণাগার কোথায় অবস্থিত, তখন তাকে আমাকে সামনে সরাসরি দিতে হবে যে উড়িষ্যার কটকে। এই পশ্চিমবঙ্গের বলে, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা চুঁচুড়া বলবো। পশ্চিমবঙ্গের চুঁচুড়াতে কিন্তু ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে। এবং ভারত কিন্তু সমগ্র পৃথিবীতে ধান উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে চীনের পর। চীন কিন্তু ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। একইভাবে গমও কিন্তু চীনের পর দ্বিতীয় স্থান অধিকার করেছে সমগ্র বিশ্বে। অর্থাৎ ধান গম উৎপাদনে বিশ্বে ভারত দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং চীন প্রথম স্থান অধিকার করেছে। তো তারপর রয়েছে দেখো মিলেট দেখো রয়েছে। তো মিলেটের এখানের মধ্যে দেখো জোয়ার বাজরার আগে কিন্তু ডায়াগ্রাম করে দেওয়াই রয়েছে এখানে, জোয়ার বাজরা ডায়াগ্রাম করে দেওয়াই রয়েছে এখানে, জোয়ার বাজরা। তো মূলত মহারাষ্ট্র কর্ণাটক মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে জোয়ার হয়, এবং মহারাষ্ট্র কিন্তু জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। আর বাজরার ক্ষেত্রেও কিন্তু রাজস্থানে কিন্তু সবথেকে কিন্তু বাজরাটা কিন্তু বেশি হয় রাজস্থানে, এবং রাজস্থান বাজরা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। তারপর উত্তরপ্রদেশ, গুজরাটে কিন্তু সামান্য পরিমাণে বাজরা চাষ হয়। আর রাগি কিন্তু আমাদের কর্ণাটকে কিন্তু আমাদের রাগি প্রচুর পরিমাণে চাষ হয়। সেই জন্য আমাদের ভারতে কিন্তু রাগি উৎপাদনে কর্ণাটক প্রথম স্থান অধিকার করেছে। আর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে কিন্তু সামান্য পরিমাণে রাগির চাষ হয়। তো তামিলনাড়ুতে এই যে জোয়ারের চাষ হয় সেটি কিন্তু চোলাম নামে পরিচিত। আর দক্ষিণ ভারতে বাজরা কুম্ফু এবং রাগি কিন্তু মারোয়া নামে পরিচিত। এটি শর্ট প্রশ্নের মধ্যে থাকবে। আমি এরপর দিন তোমাদের এগুলো ডায়াগ্রাম শর্ট প্রশ্নগুলো সব তোমাদের দিয়ে দেবো তোমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা কিন্তু সব লিখে নেবে এগুলো, যে তামিলনাড়ুতে জোয়ার কী নামে পরিচিত, চোলাম। দক্ষিণ ভারতে বাজরা কী নামে পরিচিত, কুম্ফু। আর দক্ষিণ ভারতে রাগি কী নামে পরিচিত, মারোয়া। এগুলো কিন্তু সব আমি দিয়ে দেবো। তার সঙ্গে মিলেট যে গবেষণাগার রয়েছে সেটি কিন্তু আমাদের ভারতের যোধপুর, মূলত রাজস্থানের, আর হায়দ্রাবাদে কিন্তু রয়েছে। অর্থাৎ যোধপুর আর হায়দ্রাবাদ হলো মিলেট গবেষণাগার। আর মিলেট উৎপাদনে সমগ্র বিশ্বে ভারত কিন্তু প্রথম স্থান অধিকার করে। অর্থাৎ অন্যান্য দেশে কিন্তু তেমন উৎপাদন হয় না, সবথেকে বেশি কিন্তু ভারতেই উৎপাদিত হয়। তারপর দেখো রয়েছে চা ও কফি উৎপাদক অঞ্চল। তো চা ও কফি উৎপাদক অঞ্চলে যে আমরা অনুকূল ভৌগোলিক পরিবেশ পড়লাম, সেখানে আমরা লক্ষ্য করেছিলাম মূলত পাহাড়ের যে ঢালু জমি রয়েছে সেখানে চা ও কফি কিন্তু সবথেকে বেশি পরিমাণে উৎপাদিত হয়। তো আমরা দেখব পশ্চিমবঙ্গের যে আসাম রয়েছে সেই আসামটি কিন্তু চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ভারতের মধ্যে। এবং পশ্চিমবঙ্গ যে রয়েছে, পশ্চিমবঙ্গের দার্জিলিং, মূলত পশ্চিমবঙ্গে যে উত্তর দিক রয়েছে দার্জিলিং মূলত যেখানে অবস্থান করেছে সেখানেও কিন্তু চায়ের চাষ হয়। এবং দার্জিলিংয়ের যে চাটি রয়েছে সেটি কিন্তু স্বাদে ও গন্ধে কিন্তু ভরপুর, অর্থাৎ একটি সুগন্ধি চা নামেই কিন্তু পরিচিত।
তো তোমরা যদি যাও দোকানে দেখবে, দোকানে গিয়ে তোমাদের বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন জায়গার কিন্তু চা কিন্তু পাওয়া যায়। দার্জিলিংয়ের চা, আসামের চা, এরকম কিন্তু অনেক জায়গার নাম রয়েছে। সেই জায়গার নাম উল্লেখ করে যদি তুমি বলো, দোকানদার কিন্তু তোমাদের সেই চাটি দিয়ে দেবে, অর্থাৎ সেখান থেকে চাটা কিন্তু এসছে। তো দার্জিলিংয়ের যে চাটি রয়েছে সেটি সবথেকে গন্ধ ও সুগন্ধি চা হিসাবে কিন্তু পরিচিত। ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ কিন্তু চা সবথেকে বেশি উৎপাদিত হয়, এবং আসাম প্রথম স্থান আর পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করেছে। এছাড়াও দক্ষিণ ভারতের যে পশ্চিমঘাট যে পাহাড় রয়েছে এখানে, পশ্চিমঘাট যে পাহাড়টা রয়েছে এখানে পশ্চিমঘাট পাহাড়টি রয়েছে, এই পশ্চিমঘাট পাহাড়ের পার্শ্ববর্তী বা পূর্ব দিকে কিন্তু সামান্য পরিমাণে চায়ের চাষ হয়, যেমন তামিলনাড়ু, যেখানে চায়ের চাষ কিন্তু হয়ে থাকে। আর কফি কিন্তু মূলত আমাদের কর্ণাটক রয়েছে, সেই কর্ণাটকে কিন্তু কফি চাষ কিন্তু সবথেকে বেশি হয়। তার সঙ্গে কেরল ও তামিলনাড়ুতে কিন্তু কফি চাষ হয়। মূলত দক্ষিণ ভারতে কিন্তু কফির চাষটা সবথেকে বেশি পরিমাণে হয়, এবং পশ্চিমঘাট যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়ে পাদদেশ বরাবর ঢালু জমিতে কিন্তু এই কফির চাষ কিন্তু হয়। তো কর্ণাটকের যে চিকমাগুলা রয়েছে সেই কর্ণাটকে সেখানে কিন্তু কফির গবেষণাগারগুলো অবস্থিত। আর কফি বোর্ড যদি বলে, কফি বোর্ড কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত রয়েছে। তো এই ছিল চা আর কফির অবস্থান, মূলত পাহাড়ি অঞ্চলেই। এদিকে হিমালয় মানে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল, আর হলো এদিকে পশ্চিমঘাট পাহাড়ি অঞ্চলে কিন্তু চা আর কফি কিন্তু লক্ষ্য করা যায়। তো তারপর রয়েছে কি কার্পাস আর ইক্ষু, অর্থাৎ ইক্ষু মানে আখ। এইগুলো কী হয়, সামান্য ঢালু জমিতে চাষ হয়। তো প্রধান যে কার্পাস উৎপাদক অঞ্চলটি রয়েছে, দেখো এখানে কালাতে রয়েছে, ডায়াগ্রাম দেওয়াই রয়েছে যে সম্পূর্ণ জায়গাটাই সামান্য পরিমাণে কিন্তু কার্পাস চাষ হচ্ছে। কিন্তু এখানে যে ডায়াগ্রামটা রয়েছে দেখো, এখানে কিন্তু কার্পাস চাষটা হচ্ছে, কারণ কি কার্পাস চাষ কৃষ্ণ মৃত্তিকা বা রেগর মৃত্তিকা বা কালো মৃত্তিকা কিন্তু সবচেয়ে ভালো হয়। আর আমাদের যে দক্ষিণ ভারতের যে মহারাষ্ট্র রয়েছে, মূলত মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত জায়গার যে মৃত্তিকা রয়েছে সেটি কিন্তু ভূগর্ভের যে ম্যাগমাগুলো রয়েছে সেই ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হওয়ার ফলে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে, এবং সেই জন্য আমাদের গুজরাট, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা লক্ষ্য করা যায়। সেই জন্য এই সমস্ত জায়গায় বা দক্ষিণ ও মধ্য ভারতে কিন্তু কার্পাস চাষের প্রাধান্য কিন্তু সবথেকে বেশি লক্ষ্য করা যায়। তো গুজরাট কার্পাস উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, আর মহারাষ্ট্র কিন্তু দ্বিতীয়, এবং অন্ধ্রপ্রদেশ যেটি রয়েছে সেটি কিন্তু তৃতীয় স্থানে কিন্তু অধিকার করেছে। তারপর রয়েছে আখ উৎপাদন ঠিক একইভাবে আখ যেটি রয়েছে, আখ উৎপাদনে কিন্তু উত্তরপ্রদেশ কিন্তু সবথেকে বেশি এগিয়ে রয়েছে, অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে বেশি পরিমাণে আখের চাষ হয়। তারপর যদি আমি ধরি মহারাষ্ট্র, কর্ণাটকে কিন্তু আখের চাষ কিন্তু হয়ে থাকে, কিন্তু সবথেকে বেশি পরিমাণে চাষ কিন্তু উত্তরপ্রদেশে হয়। তো এখানকার ভূমি কিন্তু সামান্য বা মৃদু ঢালু যুক্ত রয়েছে, একদম সমান কিন্তু নয়, সামান্য বা মৃদু ঢালুযুক্ত রয়েছে, এবং এখানে কিন্তু আখ চাষ সবথেকে বেশি হয়। তো আখ চাষ উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে, আর মহারাষ্ট্র দ্বিতীয় স্থান, আর কর্ণাটক তৃতীয় স্থান অধিকার করে। তো আখ বা ইক্ষুর যে কেন্দ্রীয় গবেষণাগার রয়েছে অবশ্যই উত্তরপ্রদেশে লক্ষ্য হতে হবে, যেখানে আখ নিয়ে কিন্তু বিভিন্ন গবেষণাগার বা আখ নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বলো, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখানে সবথেকে বেশি হয়। দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু তামিলনাড়ু কোয়েম্বাটুরে কিন্তু আখের গবেষণাগার রয়েছে। আর কার্পাস তো আমাদের বললাম গুজরাট, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে রয়েছে। তো এই শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা পড়বে। তো তোমাদের এক এক বই কিন্তু এক এক রকম থাকতে পারে, তো আমি যেটা দিচ্ছি তোমরা কিন্তু সেটিই কিন্তু করার চেষ্টা করবে, কারণ আমি যে বই থেকে রেফারেন্স দিয়ে দিয়েছি বা বিভিন্ন বই ঘেটে ঘুটে কিন্তু আমি এইগুলো তথ্যগুলো দিয়েছি, সেই জন্য তোমাদের বলবো এই তথ্যগুলোই তোমরা ব্যবহার কিন্তু করবে। তো লাস্টে দেখো যে সবুজ বিপ্লব আমাদের ঘটেছিল 1766 খ্রিস্টাব্দের পর, মূলত
আমাদের যে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যটি রয়েছে, সেই হরিয়ানার এই দুটি রাজ্যে উচ্চ ফলনশীল বীজ, আধুনিক যন্ত্রপাতি, উন্নত জলসেচ ব্যবস্থা প্রভৃতির উপর ডিপেন্ড করে কী হয়, কৃষি ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল বা বৈপ্লবিক পরিবর্তন আনা হয়। অর্থাৎ যদি আমি ধরি হেক্টর প্রতি ধরো সবুজ বিপ্লবের আগে হেক্টর প্রতি যে জমিতে 10 কুইন্টাল 12 কুইন্টাল করে ফসল উৎপাদিত হতো, কিন্তু যখন উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করলাম, তারপর আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ করলাম, উন্নত জলসেচ ব্যবস্থার প্রচলন করলাম, তখন সেই জমি থেকে হেক্টর প্রতি কিন্তু 18 থেকে 20 কুইন্টাল ফসলের কিন্তু উৎপাদিত হলো। অর্থাৎ যেখানে 10 থেকে 12 কুইন্টাল ফসল উৎপাদিত হতো, সেখানে উচ্চ ফলনশীল বীজ প্রয়োগ করার ফলে সেখানে কিন্তু 18 থেকে 20 কুইন্টাল ফসলের উৎপাদিত হয়। অর্থাৎ ফসলের উৎপাদন কিন্তু বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ কৃষিক্ষেত্রে একটা কি আমূল বা ব্যাপক পরিবর্তন ঘটে। এই যে আমূল বা ব্যাপক যে পরিবর্তন ঘটে, তাকে কিন্তু আমরা বলবো সবুজ বিপ্লব। তো হেক্টর প্রতি মানে কৃষি জমির আয়তনের উপর ডিপেন্ড করে যে ফসলটা উৎপাদিত হয়। তো বিভিন্ন জায়গায় যেমন কার্পাসের ক্ষেত্রে যদি ধরি, কার্পাসের ক্ষেত্রে গুজরাট প্রথম স্থান অধিকার করে না। তো কার্পাস চাষে গুজরাট প্রথম স্থান অধিকার করে, কিন্তু হেক্টর প্রতি হরিয়ানা কিন্তু কার্পাস চাষ সব থেকে বেশি হয়। অর্থাৎ হরিয়ানার জায়গা যদি 10 একর হয় এবং গুজরাটের যদি 10 একর জমি ধরি আমি, তাহলে পার্থক্য দেখব কি, দুটো জায়গার মধ্যে হরিয়ানাতে সবথেকে বেশি ফসল উৎপাদিত হচ্ছে, কিন্তু গুজরাটে কিন্তু কম উৎপাদিত হচ্ছে, অর্থাৎ কম কার্পাস উৎপাদিত হচ্ছে। এবার গুজরাটের জায়গাটা যেহেতু অনেকটা আয়তন বা জায়গা জুড়ে অবস্থিত, সেহেতু সেখানে প্রচুর পরিমাণে কার্পাসের চাষ কিন্তু হরিয়ানা যে রয়েছে, হরিয়ানার জায়গাটি কী রয়েছে, আয়তনটা কম থাকার দরুন সেখানে কিন্তু কম পরিমাণে কার্পাসের চাষ কিন্তু হচ্ছে। সেই জন্য যদি আমি জমির পরিমাণ, অর্থাৎ হরিয়ানাতেও 10 একর, গুজরাটেও 10 একর, একই পরিমাণ জমির নিয়ে যদি ভাবনাচিন্তা করি, তাহলে দেখব হরিয়ানাতে কিন্তু তার থেকে বেশি ফসল উৎপাদিত হয়। অর্থাৎ হরিয়ানায় 10 একর জমি থেকে যে ফসলটা উৎপাদিত হয়, যে কার্পাস তুলো উৎপাদিত হয়, গুজরাটের সেই 10 একর জমি থেকে কিন্তু সেই পরিমাণ কার্পাস উৎপাদিত হয় না। সেই জন্য হেক্টর প্রতি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় কিন্তু আলাদা কিন্তু হয়ে যাবে। যেমন কার্পাসে হেক্টর প্রতি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু হরিয়ানা কিন্তু প্রথম। ঠিক একইভাবে হেক্টর প্রতি আখ উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম, কিন্তু বাস্তবে কিন্তু উত্তরপ্রদেশে সবথেকে বেশি পরিমাণে আখ উৎপাদিত হয়। কিন্তু হেক্টর প্রতি বললাম জমির আয়তন, মানে ওয়েস্টবেঙ্গলে যতটুকু জমির ওপর চাষ হয়, উত্তরপ্রদেশে যদি ততটুকু জমির ওপর চাষ হতো, সেক্ষেত্রে ওয়েস্টবেঙ্গলেই কিন্তু সবথেকে বেশি পরিমাণে আখ বা ইক্ষুর চাষ কিন্তু হতো। তো এরকম হেক্টর প্রতি উৎপাদনও থাকতে পারে। তো যেরকম যে প্রশ্নটি থাকবে, সেই প্রশ্নের উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা তোমাদের উত্তরগুলো করবে। তো সবুজ বিপ্লব প্রথম পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যেই সফল হয়েছিল। সেই জন্য পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কিন্তু কৃষির উন্নতি কিন্তু বিশেষ ঘটেছিল, যেগুলো তোমাদের পয়েন্ট আকারে প্রাকৃতিক পরিবেশ, অপ্রাকৃতিক পরিবেশ কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। যেমন সমতল ভূমি ও উর্বর মৃত্তিকা, তারপর জলবায়ু, যেরকম উষ্ণতা আর্দ্রতা প্রয়োজন গম চাষের জন্য, সেই রকম ফসল কিন্তু সেখানে উৎপাদিত হয়েছিল। মূলত পাঞ্জাব ও হরিয়ানাতে কী হয়, গম চাষটাই বেশি হয়, কারণ গম উৎপাদনে পাঞ্জাব দ্বিতীয় স্থান অধিকার করেছে। সেই জন্য গম চাষের উপর ডিপেন্ড করেই কিন্তু সবুজ বিপ্লবের প্রভাবটা কিন্তু ঘটেছিল। সেই জন্য যদি এরকম প্রশ্ন আছে যে পাঞ্জাব হরিয়ানায় গম চাষে উন্নত কেন, বা সবচেয়ে বেশি পরিমাণে গম চাষ পাঞ্জাব হরিয়ানায় হয় কেন, তো তোমাদের যে পাঞ্জাব হরিয়ানায় যে কৃষি উন্নতির কারণ যেটি রয়েছে, সেটি কিন্তু তোমরা দিয়ে দেবে। তো এই ছিল তোমাদের বিভিন্ন ধরনের যে কৃষিজ ফসলগুলো রয়েছে, সেই সমস্ত কৃষিজ ফসলগুলির সংক্ষিপ্ত বিবরণ। তো আশা করব তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং সবাই মন দিয়ে শুনেছো। যদি মন দিয়ে শুনে থাকো, তাহলে তোমাদের তেমন অসুবিধা হবে না। তো আমি এই অধ্যায়ের যে শর্ট প্রশ্নগুলো বাকি রয়েছে, এই শর্ট প্রশ্নগুলো আমি এর পরের যে ডেট রয়েছে তোমাদের বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার দিন তোমাদের আমি দিয়ে দেবো। তোমরা প্রত্যেকে লিখে নেবে এবং লিখে নেবে। তার সঙ্গে তোমাদের যে সলভ পেপারটা ছিল টপার্স চয়েসের, সেই টপার্স চয়েসের সলভ পেপারটাও তোমরা এই কয়েকদিনে বাড়িতে বসে সবাই সলভ করে নেবে। আমি এরপরের দিন সেটি সলভ করিয়ে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাড়িতেই কিন্তু থাকবে, বাইরে কিন্তু বেরোবে না। ধন্যবাদ।